স্বাগত অন্য পক্ষে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য, ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারীর অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখায়। রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন একজন আধুনিক নারী। বহু আগে তার লেখা সুলতানার স্বপ্ন একটি কল্পকাহিনী। এই গল্পে নারীর ক্ষমতায়ন নিয়ে রোকেয়া সাখাওয়াতের ভাবনা বিস্মিত করে। একজন নারীবাদী চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক হিসেবে রোকেয়া সাখাওয়াত আজও সমান প্রাসঙ্গিক। প্রশ্ন হলো, রোকেয়া সাখাওয়াত হোসেন যে সমঅধিকার ও নারী মুক্তির স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে আর কত দেরি? আজ অনুপক্ষের আলোচনার বিষয় দূরদৃষ্টিসম্পন্ন আধুনিক নারী রোকেয়া সাখাওয়াত হোসেন। আলোচনার জন্য আমাদের সাথে আছেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের প্রোগ্রাম হেড মাসুমা বিল্লাহ এবং লেখক ও উন্নয়ন কর্মী কিজি তাহনিন। স্বাগত আপনাদের দুজনকে অনুপক্ষে। শুরুটায় যেমনটা বলছিলাম যে আসলে সাখাওয়াত হোসেন তার যে নারী মুক্তি স্বপ্ন, তার যে সম অধিকার, এই সময়ে এসে বাস্তবে আসলে কতটা প্রাসঙ্গিক, আমি মাসুমা বিল্লার কাছ থেকে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ধন্যবাদ আমাদের দর্শকদেরকে এবং ডিবিসি নিউজকে। প্রাসঙ্গিকতার কথা আপনি শুরুতেই বললেন। বেগম রোকেয়াকে নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হবে। যেহেতু আমি ব্র্যাকে কাজ করি এবং প্রান্তিক নারীদের সাথে কাজ করি, যেই নারীরা আসলে শিক্ষার অধিকার এবং বিভিন্ন বঞ্চনার মধ্য দিয়ে এখনও জীবনযাপন করছে, সেই জায়গা থেকে চিন্তা করতে গেলে বেগম রোকেয়া খুবই প্রাসঙ্গিক, অনেক বেশি রকম করে প্রাসঙ্গিক আমাদের আজকের সময়ে। আমি প্রান্তিক নারীদের কথা বলবো। আপনারা জানেন বাংলাদেশে আমরা যেটাকে চাইল্ড ম্যারেজ বলি, আর্লি ম্যারেজ বলি, সেটার হার অনেক বেশি। পৃথিবীতে প্রথম 2-3টা রাষ্ট্রের মধ্যে একটা। এবং খুব স্বাভাবিকভাবেই যেই নারী আসলে বাল্য বিবাহের শিকার হচ্ছে বা বাল্য বিবাহ করতে বাধ্য হচ্ছে, সেই নারী শিক্ষা থেকে বঞ্চিত। বেগম রোকেয়া কিন্তু শুরু থেকে তার কাজ শুরু করেছিলেন শিক্ষা দিয়ে, এবং উনি জানতেন এবং উনি বলেছেন বারবার বিভিন্ন লেখায় বিভিন্ন প্রসঙ্গে যে নারীকে যদি শিক্ষার আলোয় আলোকিত করা না যায় তাহলে আসলে কোনো উন্নয়নই হবে না। সেই জায়গা থেকে চিন্তা করলে আমি তো বলবো দারুণভাবে উনি প্রাসঙ্গিক। তো রোকেয়া উনি যে স্বপ্ন দেখেছিলেন এই সময়ে এসে কতটা আসলে বাস্তবায়ন হয়েছে? বেগম রোকেয়ার লেখায় কাজে তো তার স্বপ্নের কথা আমরা জানি, কিন্তু আমরা সবাই সুলতানার স্বপ্ন পড়েছি। আমরা যারা সমাজের অনেক সুবিধাপ্রাপ্ত নারী আমি বলবো, কারণ আমরা শিক্ষার সুযোগ পেয়েছি, আমরা বাল্যবিবাহের শিকার হইনি, আমরা কাজ করতে পারছি স্বাধীনভাবে এবং আমরা নারীর জন্য কাজ করতে পারছি। সেই জায়গা থেকে আমি যখন সুলতানার স্বপ্ন আবার পড়ি তখন আমার মনে হয় যে যেই স্বপ্ন বেগম রোকেয়া সুলতানার স্বপ্নে দেখিয়ে গেছেন, সেই স্বপ্নর কাছাকাছি পৌঁছানোর জায়গাও আমরা আজও তৈরি করতে পারিনি, এবং করতে হলে অনেক পথ আমাদের আগাতে হবে। আপনারা জানেন যে 1905 সালে প্রথম সুলতানার স্বপ্ন প্রকাশিত হয়, এবং সুলতানার স্বপ্ন প্রকাশিত হওয়ার পর থেকে আমার মনে হয় যত নারী এবং যত পুরুষও সুলতানের স্বপ্ন পড়েছে এবং দ্বিতীয়বার ভেবেছে আসলে নারীর জন্য পৃথিবীটাকে আসলেই সেই নারী স্থানের মতো হওয়া সম্ভব। এবং সেখানে যতভাবে নারীকে উনি উপস্থাপন করেছেন এবং নারীর ভেতরের যে সুন্দর জায়গাগুলো যেটা দিয়ে নারী আসলে সুন্দর পৃথিবী করতে পারে, সেই স্বপ্নের উনি, এটা তো আসলে মেটাফর, সেই স্বপ্নের মাধ্যমে বেগম রোকেয়া যখন দেখিয়েছেন, সেই জায়গা থেকে আমি বলবো যে সেই স্বপ্ন নিয়ে আমাদের আরও অনেক কাজ করার জায়গা আছে, ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে। আরো কথা হবে আপনার সাথে। তো কিজি তাহনিনের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এই যে সুলতানার স্বপ্ন শত বছর আগে তার লেখা, সেটা নিয়ে কিন্তু বিশ্ব আপনার ইউনেস্কো তার লেখা উপন্যাসটাকে বিশ্ব স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরির তালিকায় জায়গা দিয়েছে। এরপর হচ্ছে স্পেনে চলচ্চিত্র নির্মাণ করেছে। তো এর বিপরীতে আমরা তার সৃষ্টিকে কতটা ধারণ করতে পেরেছি?
ধন্যবাদ। খুবই খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমি একটু বলি, আমি একজন লেখক, কিন্তু পেশাগতভাবে আমি ইউনেস্কোতে সংস্কৃতি প্রধান হিসেবে কাজ করছি। তো আমার কাজের একটি বড় জায়গাকে আমি আসলে বেগম রোকেয়াকে কোনোভাবেই উপেক্ষা করে আমি কাজ করতে পারি না, বরং তাকে ধারণ করেই আমাকে কাজ করতে হয়। এবং এটি মনে হয় একটি খুবই সুন্দর প্ল্যাটফর্ম। আজকে বেগম রোকেয়াকে নিয়ে কথা বলছি এবং তাকে উদযাপন করার জন্য এবছর মে মাসে 2024 মে মাসে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রস্তাবনা দেন এবং ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, যেটাকে বলে ডকুমেন্ট হেরিটেজ হিসেবে রোকেয়াস ড্রিম, সুলতানাস ড্রিম, বেগম রোকেয়ার সেটি স্থান পায়। এবং সেখানে স্থান পায় শুধু সেই ডকুমেন্ট হেরিটেজগুলো যাকে মনে করা হয় যে এটি কালোত্তীর্ণ। তো বেগম রোকেয়া কি আধুনিক? আমি বেগম রোকেয়াকে আধুনিক বলি না, আমি বলি যে উনি চির আধুনিক, উনি কালোত্তীর্ণ, উনি সব সময়ের জন্য। মানে আমি কেন এই গ্লোবাল রিকগনিশনের কথা বলছি, যে পুরো পৃথিবী মনে করছে যে সুলতানাস ড্রিম পৃথিবীর সেই ডকুমেন্টের একটা, যেটাকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ করতে হবে, এবং ইউনেস্কোর সহায়তায় সেটা সম্ভব হয়েছে, সেই স্বীকৃতি। সেই জায়গাতে এসে আসলে আমরা বেগম রোকেয়ার স্পিরিটটাই ধরতে পারছি না এখনো। এটা আমাদের জন্য একটি দুঃখজনক ব্যাপার, কারণ বেগম রোকেয়া কিন্তু আসলে কোনো দুর্বল কণ্ঠে, দুর্বল স্বরে কথা বলেননি। আমার মনে হয় এটা সমাজের জন্য একটা চপেটাঘাত। বেগম রোকেয়াকে যদি আমি মানে পাঠ করি, বেগম রোকেয়ার মধ্যে আছে প্রচণ্ড যুক্তিবোধ। উনি সমাজ ধর্ম মধ্যে থেকে, এবং সেই যুক্তি দিয়ে যে ধর্ম ও নারীর শিক্ষা এবং স্বাধীনতার কথা বলে, সমাজেও কতটা প্রয়োজন সেই জায়গা থেকে কথা বলে। ওনার যুক্তির কোনো ফাঁক নেই, জন্য ওনাকে না একটু ভয় লাগে যারা আসলে মানে প্রগতিশীলতা বা নারী স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেন, উনি একটু ভীতির কারণ হয়ে যান। এবং ওনার যেটা চমৎকার, যেটা আসলে এখন পর্যন্ত আমি নারী লেখকদের মধ্যে আমি একটু ঘাটতি দেখি, আমি নিজের সহ বুঝি, ওনার স্যাটায়ার করার অসাধারণ সেই ক্ষমতা। প্রসঙ্গে আসবো যে তরুণ প্রজন্ম আসলে তার সম্পর্কে কতটা জানে বা ধারণ করতে পেরেছে। হ্যাঁ, না সেটাই তো, ওনাকে আসলে আমরা ঠিকমতো ছড়িয়ে দিতে পারিনি। ওনার যে উনি যে কালোত্তীর্ণ, আমি একটু ওই সময়ের কথা বলি। উনি এক সময়, আমরা তো এখন পুরুষতান্ত্রিকতা নিয়ে কথা বলছি, তরুণরাও খুব বলছি, কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত সেই 1905 সালে যে বলছেন যে নারীরা কেন পুরুষদের উপর নির্ভরশীল, কারণ পুরুষদের শারীরিক শক্তি বেশি হওয়ার কারণে মানুষ মনে করে যে তাদের ধন সম্পদ আহরণ করার ক্ষমতা বেশি, এবং পুরুষদের সেই ধন লাভের আশাতেই নারীরা আসলে তাদের জন্য আর কি, তারা আসলে একটি দুর্বল জায়গায় থাকতে চান। কিন্তু এমনও দেখা গেছে যে দরিদ্র শ্রেণী, মার্জিনালাইজড কমিউনিটি, আপা যাদের কথা বললেন, তারা কিন্তু কায়িক পরিশ্রম করে, তারা মানুষের বাসায় যেয়ে কাজ করে, তারা ইটের ইয়েতে কাজ করছে, তাদের বাসার যিনি পুরুষ, তারা হয়তো অনেক সময় কাজও করছে না, তারপরও তারা স্বামী উপাধিটি পায়, কারণ মনস্তত্ত্বের জায়গাটায়। অর্থাৎ আমরা বলতে পারি যে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি, এগুলো কিছুটা হলে মিললেও কিন্তু এই যে পুরুষতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি, সেটা এখনো পরিবর্তন হয়নি। সেটা পুরুষের মধ্যেও আছে, সেটা নারীর মধ্যেও আছে। তো আমরা যখন বিদেশি ফেমিনিস্টদের কথা বলি, আমি জাস্ট আপনার এই কথাটা বলি কি যে তাহনির, আপনার কাছে আবারও আসবো, আমি একটু মাসুমা বিল্লার কাছে যেতে চাই। তো এই যে আমরা কথা হচ্ছিল যে আসলে বেগম রোকেয়ার যে শিক্ষা, তার কর্ম, এই বিষয়গুলো নিয়ে উনি ওই সময় যেভাবে উনি ভেবেছেন, এত শত বছর পরেও সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার দূরদৃষ্টি সম্পন্ন যে তার ভাবনাগুলো। তো আমি একটু প্রান্তিক পর্যায়ে যেতে চাই। প্রান্তিক পর্যায়ে আসলে বেগম রোকেয়ার স্বপ্ন মানে কতটা বাস্তবায়িত হচ্ছে, বা আপনি তো ফিল্ড লেভেলে কাজ করেন, তো আপনারা কি দেখেন? আমি একটা দারুণ কোট দিয়ে শুরু করব। আমি ব্র্যাকে কাজ করি। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলুল হোসেন আবেদ বলেছিলেন ওনার একটা আলোচনায় যে আমি অনেক অসফল পুরুষ দেখেছি, কিন্তু কখনো কোনো অসফল নারী দেখিনি। কারণ আমরা যখন প্রান্তিক নারীদের কাছে যাই, সেই নারীকে আমরা যে দেখেছি তার ঘরে ভাত নেই, কাজ নেই, টাকা নেই, কিন্তু সেখান থেকেও সে তার পরিবারকে খাবারের ব্যবস্থা করছে। সেই নারীর কাছে বেগম রোকেয়ার প্রাসঙ্গিকতা নিয়ে
আসলে আমি বলছি না যে বই বেগম রোকেয়ার কথা নিয়ে যাওয়া, বেগম রোকেয়ার স্বপ্ন কাজ নিয়ে যাওয়া খুব জরুরি, এবং যেটা আমি আমার ব্র্যাকের কাজের মাধ্যমে আমরা সমস্ত উন্নয়ন কর্মসূচিতে নারীকে কেন্দ্র করে সেই সহযোগিতাগুলোর চেষ্টা করি। নারীর শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর ফিনান্সিয়াল কতটা প্রয়োজন এবং নারীকে আসলে কিভাবে সহযোগিতা করা যায়। এবং আপা বলছিলেন না যে সেই নারীকে আমরা আসলে কতটা মানে বেগম রোকেয়ার কথা নিয়ে যেতে পারছি। আমরা প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের কারিকুলামে বেগম রোকেয়াকে নিয়ে কিছু পড়াই, কিন্তু আমি বলবো যে আমার ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম বেগম রোকেয়ার একটা ছবি, বেগম রোকেয়ার চিন্তা, এবং আমার মনে আছে আমার বাবা আমার পড়ার টেবিলে একটা বেগম রোকেয়ার ছবি ছিল, এনে দিয়েছিলেন, মানে বলছিলেন যে ওনাকে দেখো, উনি না হলে আজকে তুমি হতে না, তোমার মানে সেই যে আসা যেত না। এই যে আপনি এখানে উপস্থাপন করছেন, আমাদের দুজনকে ডেকেছেন এবং ডিবিসি নিয়েও একটা বড় সময় দিয়েছে বেগম রোকেয়াকে আলোচনা করে, সেগুলো নিশ্চয়ই প্রোগ্রেস, সেগুলো নিশ্চয়ই বেগম রোকেয়াকে স্মরণ করা এবং স্বপ্নগুলোর কাছে যাওয়া। শুধুমাত্র রোকেয়া সাখাওয়াতকে দিবস কেন্দ্রিক তাকে স্মরণ না করে সেটা যেন বছরব্যাপী থাকুক এবং কাজে থাকুক। হ্যাঁ, কাজে থাকুক। নিশ্চয়ই আরো কথা হবে, একটা বিরতি নিয়ে আবারও আসছে আপনাদের কাছে। অনুপক্ষে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুক। স্বাগত অনুপক্ষে। আজ অনুপক্ষে আলোচনা দূরদৃষ্টি সম্পন্ন আধুনিক নারী রোকেয়া সাখাওয়াত হোসেন। সঙ্গে আছেন ব্র্যাক জেন্ডার স্টাডিজের ডাইভার্সিটি প্রোগ্রামের হেড মাসুমা বিল্লা এবং লেখক ও উন্নয়ন কর্মী কিজি তাহনিন। আবারও স্বাগত অন্যপক্ষে আপনাদের দুজনকেই। তো বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যে প্রান্তিক পর্যায়ে নারীদের কথা। তো আমি একটু যারা আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত তাদের কথা শুনতে চাই, যে আসলে যারা অনেক নারী তো আসলে প্রতিষ্ঠিত, এর আগে আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে, তো তারা তো আসলে এক ধরনের অগ্রগামী ভূমিকায় ছিলেন, আছেন। তারা কি কোনোভাবে কি কোনো বৈষম্যের শিকার হন, যে কারণে যে যারা পিছিয়ে পড়া প্রান্তিক পর্যায়ে নারীদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারে না? এখনো কেন এত বিশাল সংখ্যক নারী পিছিয়ে আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বৈষম্যের শিকার হন, আমি বলবো কম এবং বেশি বৈষম্যের শিকার হন না এমন কোনো নারীকে খুঁজে পাওয়া যাবে না। সমস্যা হচ্ছে যারা আপনি যাদের বলছেন যারা একটা সুবিধাজনক বা একটা মানে উচ্চ পর্যায়ে আছেন, যারা প্রিভিলেজড, তারা আসলে অনেকটা একটা আড়ালের মধ্যে থাকেন। তাদের সেই বৈষম্যটা, শারীরিক, মানসিক, সামাজিক বৈষম্যটা, সাংস্কৃতিক বৈষম্যটা আমরা আসলে জানি না। এটা খুব দুঃখজনক। বরং প্রান্তিক কমিউনিটিতে বা প্রান্তিক জনপদে থাকা মানুষের যে বৈষম্য, এটা খুব সহজে চলে আসে, কারণ ওখানে আড়ালটা কম থাকে এবং ওখানে প্রতিবাদটাও এই জন্য তীব্র হয়। তো আমরা আসলে এই পর্যায়ে আজকে যে দুজন বসে আছি, মাসুমা আপা আর আমি, আমাদের যে বাধাগুলো সেটা আমরা খুব কমই বলতে পারি বা বলার একটা জায়গা মনে হয় যে খুব সুন্দর একটা মানে ফুল সাজানো পথে আসা, কিন্তু সেই কথাগুলাও কিন্তু মানে পার করে করে আস্তে আস্তে কাটাগুলো আস্তে আস্তে অনেকখানি সময় চলে যায়। তারপরও যে আমাদের এই যে ক্ষুদ্র যে আলোচনাটুকু কাজের জায়গাতে আমরা যা করছি সেটুকুই করা যাচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে। কি মনে করেন যে সমাজের অযৌক্তিক কিছু নিয়ম বা ধর্মীয় গোঁড়ামি এর বাধা? এগুলো সব বাহানা। এই কারণ হচ্ছে, আমি খুবই বিনয়ের সাথে বলছি, আমাদের পলিসি লেভেলে, আমাদের ওয়েজ নির্ধারণের জায়গায়, মজুরি নির্ধারণের জায়গায়, মানে মোটা দাগে পলিসি এবং আইনের জায়গায় এখনও নারীদের বৈষম্যটা আসলে রয়ে গেছে। প্রথম কথা, শিক্ষা ব্যবস্থায় রয়ে গেছে, মনস্তত্ত্বে রয়ে গেছে, পরিবারে রয়ে গেছে। এই চারটি যতদিন অ্যাবসলিউটলি, যে বেগম রোকেয়ার কথা দিয়েই আমি শেষ করি। বেগম রোকেয়া বলেছেন শয়নকক্ষে আমাদের আলো ঢোকে না, কারণ আমরা শয়নকক্ষের জানালা বন্ধ রাখি, তেমন করে আমাদের মনোকক্ষেও আলোর প্রয়োজন আছে। আমাদের মনোকক্ষে আলো নেই, এবং এই কারণটাতে যেটা রিফ্লেকশন হচ্ছে পলিসিতে, যেটা রিফ্লেকশন হচ্ছে সমাজে, সংস্কৃতিতে, জীবনধারায়, এবং আমরা নানা ধরনের বাহানা দিয়ে আমরা বলার চেষ্টা করছি। পরিবর্তন আনতে হলে কি কি কাজ করতে হবে? পরিবর্তন আনতে হলে আমার কাছে মনে হয় প্রথম কথা কারিকুলামে পরিবর্তন আনতে হবে, শিক্ষা ব্যবস্থায়। আমরা যে জায়গাটায় কর্মসংস্থান, সেই জায়গায় খুব স্ট্রিক্ট পলিসি লাগবে যে একজন নারী এবং পুরুষের সমান অধিকার লাগবে, যেটা আমরা এখনও সুনিশ্চিত করতে পারিনি। এবং আমাদের খুব সিভিয়ার লেভেলের, খুবই ম্যাসিভ লেভেলের কাউন্সিলিং দরকার। মনস্তাত্ত্বিক জায়গায় নারী পুরুষের সমাধিকার বলতে আমরা আসলে কি বুঝি সেটার অ্যাওয়ারনেস এবং কাউন্সিলিং খুব বেশি করে দরকার। দারুণ বলেছেন।
আমি একটু মাসুমা বিল্লার কাছে আসতে চাই যে আসলে এই কথাটা হচ্ছিল যে প্রান্তিক পর্যায়ে থেকে কিভাবে আসলে উত্তরণের পথ, তো আপনি তো আসলে সেই লেভেলে কাজ করেন, কি কি সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন, একই সাথে যে এই যে নারীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষমতায়নের জন্য বিদ্যমান যে আইন আছে এটা মানে কতটা মানে যথেষ্ট কিনা? ধন্যবাদ আপা। আমি যেটা মনে করি সমস্যা তো থাকবেই। বেগম রোকেয়া, আমি যেই চ্যালেঞ্জ নিয়ে প্রতিদিন কাজ করি বা আমার পরিবারে, আমার সমাজে আমার জন্য যে চ্যালেঞ্জ, বেগম রোকেয়ার চ্যালেঞ্জের চেয়ে অনেক গুণ বেশি ছিল, কিন্তু উনি তো দমে ছিলেন না। সুতরাং আমরা যদি চ্যালেঞ্জ নিয়ে অনেক বেশি আলোচনা করতে যাই তাহলে আমরা আসলে নিজেদেরকে কোথাও না কোথাও অবগুণ্ঠিত করে ফেলবো, কোথাও না কোথাও নিজে পিছিয়ে যাব। তার চেয়ে বরঞ্চ আমার স্পিরিটটা থাকতে হবে যে আমি আসলে এগিয়ে যাব এবং আমাকে দেখে আরও 10 জন নারী এগিয়ে আসবে, এবং আমি আমার কাজের জায়গায় আমি যেখানে আসলে ভূমিকা রাখতে চাই সেখানে অন্য নারীদেরকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেব বা আমি বুঝার চেষ্টা করব। আমি কতটুকু বুঝতে পারবো জানি না, প্রান্তিক নারীর সমস্যার কথা আমরা আগেই আলাপ করছিলাম, কিন্তু আমাদের তো চেষ্টাটা করতে হবে এবং তার জন্য জায়গাটা যেন উন্মুক্ত হয় সেজন্য আমার জায়গা থেকে আমার ভূমিকা রাখতে হবে। কারণ আমি প্রতিষ্ঠিত নারী, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি কাজ করতে পারছি এবং আমার সেই জায়গা থেকে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে এবং সেই জায়গা থেকে আমার আসলে ওই প্রান্তিক নারীর পাশে দাঁড়াতে হবে, যে জন্য হয়তো আমি উন্নয়ন কর্মীর পেশাটা বেছে নিয়েছি। এবং আমি মনে করি যে আসলে আইন, সমাজ কেউই আসলে আমার জন্য, কেউ আমার অধিকারটা দিবে না। আমরা যদি অনেক বেশি নারী আসলে এগিয়ে আসি এবং কাজ করতে পারি, অনেক বেশি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি, ভূমিকা রাখতে পারি, ইনফ্লুয়েন্স করতে পারি, তাহলে আসলে পরিবর্তন আসবে। খুব সামান্য একটা কথা বলি, খুব ক্ষুদ্র ব্যাপার। আমরা প্রান্তিক যেই নারীর কাছে যাই, সে হয়তো 5,000 টাকা লোন নিয়ে একটা ছোট্ট এন্টারপ্রাইজ করার চেষ্টা, ছোট্ট একটা কাজ করার চেষ্টা করছে, এবং সেই নারীকে আমার আসলে অনেক বড় থিওরি বললে হবে না, আমরা তাকে বলি আপনার যে ছোট্ট সম্পদ তার উপরে আপনার অধিকার আছে কিনা, সেই অধিকারটা আপনি বাস্তবায়ন করেন কিভাবে, সেটা হতে পারে তার পরিবারের অন্য পারিবারিক শিক্ষাটা থেকে আমরা পিছিয়ে আছি না। আমি বলছি যে তার পরিবারে তার যে, আমরা যেটাকে বলি বার্গেইন পাওয়ার, তার যে আলোচনায় ঢোকা, তার মতামত দেওয়ার যে অধিকার, সেই জায়গাতে আমরা চেষ্টা করি ওই নারীকে বোঝাতে যে আপনার সন্তান কোন স্কুলে পড়বে, আপনার বাসায় কি রান্না হবে, এটা পুষ্টিকর কিনা, আপনি আসলে কতটুকু স্বাস্থ্যসেবা পেতে পারেন, এ ব্যাপারে আপনার অধিকারের কথা বলতে হবে। ওই ছোট ছোট করে বলাটা একসময় আসলে সমাজকে এগিয়ে নেবে এবং সেটা খুব প্রয়োজন। এবং খুব একটা গুরুত্বপূর্ণ কথা এর সাথে বলতে চাই, আমরা যারা নারী অধিকার নিয়ে কাজ করি, আমরা যদি মনে করি নারীরাই শুধু নারী অধিকার নিয়ে কাজ করব, তাহলে কিন্তু আসলে অধিকারের জায়গাটা আগাবে না। অনেক বেশি পুরুষকে আসলে এটা সম্পৃক্ত করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আপা যেটা বলছিলেন, বেগম রোকেয়া যেরকম যুক্তি দিয়ে কথা বলছেন, ওনার কথায় যে যুক্তি ছিল, সেই যুক্তির জায়গাটা যদি আমরা আসলে সমাজে ছড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো সব পুরুষ আসবে না, কিন্তু একটা বড় সংখ্যার পুরুষ আসলে ওই সহযোগিতার জায়গায় আসবে। আমাদের বোঝাতে হবে যে নারীর শিক্ষা এবং নারীর এগিয়ে যাওয়া আসলে নারীর জন্য যতটা লাভের, সেটা সমাজের জন্য এর চেয়ে বেশি লাভের, পরিবারের জন্য এর চেয়ে বেশি লাভের। এই যে জায়গাটা যদি আমরা বুঝাতে পারি, কোথাও মানে এগিয়েছে, কোথাও পিছিয়েছে, কিন্তু এখনো কিন্তু সেই যে রোকেয়ার যে চাওয়াটা, সেই জায়গায় কিন্তু এখনো আসতে পারেনি। অবশ্যই না। কি সমাজেরও কি আরো ভূমিকা থাকা উচিত কিনা, নাকি পরিবারে আরো বেশি ভূমিকা থাকা উচিত? না, অবশ্যই সমাজ এবং পরিবার তো সম্পৃক্ত, অবশ্যই ভূমিকা থাকতে হবে এবং ওই ভূমিকাটা আসলে কেউ এনে দিবে না। ওই সময়টা এখন তো নারীরা অশিক্ষায় অনেক এগিয়েছে, কর্মে এগিয়েছে, তারপরেও কিন্তু নারীরা কিন্তু কিছু দিক দিয়ে কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু আসছে না সেভাবে। নারীর, আপা যেটা বলছিলেন, নারীর ভয়েস, আসলে নারীকে ওই বার্গেইনে ঢুকতে হবে সমাজে, এবং সমাজকে বুঝতে হবে যে আমিও অর্ধেক, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক তো নারী, আমিও অর্ধেক, আমার ভোটাধিকার আছে, আমার মতামত দেওয়ার অধিকার আছে, আমি আসলে চাইলে পরিবর্তনে ভূমিকা রাখতে পারি। সেটা যত বেশি স্পষ্ট করে নারী বলতে পারবে, এবং আমাদের মতো প্রিভিলেজ নারী যারা, আমাদের ওই স্পষ্টতার জায়গাতে নারীকে আসলে ক্ষমতায়িত করতে হবে, এবং যে কাজটা নিয়েই আসলে আমরা কাজ করতে চাই। এবং আমি মনে করি যে বেগম রোকেয়া, সুলতানার স্বপ্নে বেগম রোকেয়া যেমন যেই নারীস্থানের কথা বলেছেন, যেই স্বপ্নের কথা বলেছেন, সেই জায়গাতে আসলে আমরা নিয়ে যেতে পারবো যদি আসলে এগুলো অনেক ধীরে ধীরে করতে হবে। নিশ্চয়ই আস্তে আস্তে নিশ্চয়ই আরো হবে। আমি আশাবাদী থাকতে চাই। আমি একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। কিজি তাহনির কাছে সবশেষ প্রশ্ন, যে আসলে এই
সুলতানার স্বপ্ন, রোকেয়ার স্বপ্ন, সেটাকে যদি আমরা সুদূর প্রসারিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে কি আরও বিশ্লেষণ, আরও কিভাবে সে জায়গায় নিয়ে যাওয়া যায়? আপনার মতামত কি? ধন্যবাদ। এই বিশ্লেষণ, এই আলোচনা চলতে হবে, এই তর্ক চলতে হবে, এবং আমাদের একটা জায়গায় বুঝতে হবে ওই প্রান্তিক জনপদে যারা আছেন, আমরা তার হয়ে সিদ্ধান্ত নিতে পারি না। রোকেয়া সেই কথাটাই বলে গেছেন। আমাদের তাদের কাছে যে প্রশ্ন করতে হবে তাদের চাওয়াটা কি, এবং ওই যে আবারও বলছি, মনস্তাত্ত্বিক জায়গায় তাদেরকে একটু একটু করে বোঝানো যে তোমার অধিকারটা কি। সে যখন তাকে শুধু আসলে ক্যাপাসিটি বিল্ড করে দেয়া, তাকে আমাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করা। তাকে আমি আসলে যদি এই কাপটা দিয়ে বলি তোমার এই কাপেই চা খেতে হবে, এটি কিন্তু আরেকটা ক্ষমতাতন্ত্রের চর্চা। বরং আমার তাকে বলতে হবে তুমি কি একটি পাত্রে খেতে চাও নাকি একটি থালায় খেতে চাও। তাকে সেই অপশনটা দিয়ে সেই স্পেসটা তাকে শুধু অতটুকু বোঝাতে হবে যে তোমার মত প্রকাশ, তোমার অধিকার বোধ কেউ তোমাকে দেবে না। এবং এটা আসলে ছোট ছোট করে প্রান্তিক জায়গায় আজকে পরিবারের মাদের কাছে যারা, অনেক ধন্যবাদ। সবাইকে এখানে সময় শেষ করতে হচ্ছে। ধন্যবাদ নাসমা বিল্লাহ, দুজনকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই ছিল আজকের অনুপক্ষে। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।